ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ নিয়ে সবাই আমরা আনন্দে মেতে আছি, কিন্তু বেশ কয়েকটি দেশ এই মুহূর্তে আনন্দে মেতে নেই। কিন্তু যেটা সব থেকে বড় আশ্চর্যচকিত করে আমাকে, সেটা হচ্ছে এই দেশের তালিকায় অস্ট্রেলিয়ার মিডিয়াও ঢুকে পড়েছে। অস্ট্রেলিয়ার মানুষের অতটা হিলদোল নেই, কারণ তারা এমনিতেই ক্রিকেট নিয়ে খুব একটা হিলদোল দেখায় না। কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া মোটামুটি পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি ধরেই যেটা চেষ্টা করে চলেছে, আর এটা কিন্তু বিজিটি সিরিজের আগের থেকেই শুরু হয়েছে, যে ভারতকে ছোট করে দেখানোর চেষ্টা, ভারতের অ্যাচিভমেন্টকে ছোট করে দেখাবার চেষ্টা, এবং নিজেদের যে ফেলিয়ার সেই ফেলিয়ারটাকে না মানা। যদিও প্রত্যন্তভাবে দু একটা ক্ষেত্রে বুমরাকে নিয়ে মাতামাতি হয়েছে, ঋষভ পান্তকে নিয়ে মাতামাতি হয়েছে, কিন্তু দেখুন আবার বিরাট কোহলিকে ক্লাউন হিসেবে দেখানো হয়েছিল। সো এবারে আমি বলি কি হলো, সেটা হচ্ছে যে আমি এসে দেখলাম অস্ট্রেলিয়ান কিছু নিউজ চ্যানেলে বারবার ধরে এরা বলে চলেছে যে এই একটা ভেনিউ খেলার অ্যাডভান্টেজ এবং অন্যদের ট্রাভেল করতে হয়েছে। এইটা এবার আমি শুধু ট্রাভেল করতে হয়েছে এটা নিয়ে একটু বলি। অস্ট্রেলিয়ার পার্থ আর অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, এই তিনটে শহরের নাম আপনারা শুনেছেন। এই তিনটে শহর বা তিনটে রাজ্য যে শহরে আছে, সেই রাজ্য তিনটি অত্যন্ত ভালো ক্রিকেটে। সুতরাং এইখানে যখন বিগ ব্যাশ লিগগুলো হয়, বা এমনকি আমরা দেখেছি ওয়ানডে সিরিজ যখন হয়, তখন এখানের মানুষের শুক্রবার নাইটে খুব মন ভালো থাকে, কারণ শনিবার রোববার ছুটি থাকে। তো শুক্রবারে পার্থে খেলা হয়ে রবিবারে মেলবোর্নে খেলা, এরকম বহু বছর ধরে বহু ইতিহাস রয়েছে, বহু বছর ধরে। তাহলে যে দল 4000 কিলোমিটার দূর 4 ঘন্টা বাই এয়ার যেতে হয়, এইরকম একটা জায়গা থেকে একদিনের গ্যাপে এসে খেলতে পারে, সেই দলের হঠাৎ করে 2000 কিলোমিটার বলুন বা 1900 কিলোমিটার বলুন দূরে এসে খেলতে কি সমস্যা হচ্ছে আমার ঠিক বোধগম্য হলো না, কারণ ফ্লাইট টাইমটা অত্যন্ত কম। দ্বিতীয় কথা হচ্ছে যে ফ্লাইট এমনভাবে একটা ব্যাপারটা দেখানো হচ্ছে যে ফ্লাইট থেকে নেমেই যেন মাঠে চলে যেতে হয়েছে, এটা তো হয়নি। আসল সমস্যাটা কোথায়? আরেকটা কথা মিডিয়া বলছে যে ভারত খুব মজা করছে, অস্ট্রেলিয়ার সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড টিমের বিরুদ্ধে খেলে জিতে খুব বাহাদুরি দেখাচ্ছে। তো আমার বলার বক্তব্য হচ্ছে, এটা খুব কষ্টের, খুব দুঃখের যে অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে আমি এত ইনভলভ থাকি এবং এত গর্ববোধ করি, সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আজকে বেঞ্চ স্ট্রেংথ কি হয়েছে ভাবুন। দুটো কি তিনটে ছেলে যদি না খেলে, তাহলে অস্ট্রেলিয়ার দল পৃথিবীর ক্রিকেটের মানচিত্রে একটা সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত দলে পরিণত হয়। সেটা কিন্তু ঘটনা নয়, এটা মিডিয়ার কথা। কারণ অস্ট্রেলিয়ার হয়ে যারা খেলেছে, তারা প্রত্যেকেই অস্ট্রেলিয়ার হয়ে বহুবার খেলেছে, একমাত্র কর্নেলি ছাড়া তারা অস্ট্রেলিয়া হয়ে বহুবার খেলেছে, বহু ম্যাচ জিতিয়েছে, এবং তখন কিন্তু তারা প্রথম সারির দলেই খেলেছে। মানে ধরুন অ্যাডাম জ্যাম্পা বহু ম্যাচ জিতিয়েছে, অ্যাডাম জ্যাম্পা এমনকি আইপিএল খেলছে, তার মানে সে ভালো কোয়ালিটির প্লেয়ার। এলিস অস্ট্রেলিয়ার টি20 দলের নিয়মিত সদস্য, বিগ ব্যাশে একটা দারুণ খেলা সে খেলে। তাহলে এই যদি তোমার বোলিং স্ট্রেংথ থাকে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে হচ্ছে নয় তোমার কোয়ালিটি অফ বোলিং সেদিন ভালো হয়নি, কিংবা অপোনেন্টের কোয়ালিটি অফ ব্যাটিং অনেক বেশি ভালো ছিল। এই সিরিজে বা এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যে পারফরমেন্সটা করেছে, সেটা কিন্তু আহামরি পারফরমেন্স ছিল না। যেমন ধরুন আপনারা যদি দেখেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার কি ছিল, একদম অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটিং অর্ডার। তারা 300 প্রত্যেক ম্যাচে 300-র বেশি রান করেনি কেন? করেছে। ইংল্যান্ডের সঙ্গে তারা কিন্তু 350 রানের ওপর রান করে চেস করে দিয়েছে। তখন দ্বিতীয় সারি তৃতীয় সারির দল হিসেবে কিন্তু কোথাও বিরাট কিছু চিৎকার চেঁচামেচি হয়নি। কখনো কেউ বলে ওঠেনি যে আজকে অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দল দেখুন কিরম হারিয়ে দিল। এবারে স্টিভ স্মিথ, মানস ল্যাবুশেন, ইংলিশ, অ্যালেক্স ক্যারে, এরা কেউ থার্ড গ্রেড প্লেয়ার নয়, এরা সবাই ফার্স্ট গ্রেড প্লেয়ার, সবাই দলের হয়ে ভালো খেলে। ট্রাভিস হেড ওপেনে যাচ্ছে, ট্রাভিস হেড কি অস্ট্রেলিয়ার থার্ড গ্রেড প্লেয়ার? তাহলে ব্যাটিং শক্তির প্রতিটা ম্যাচেই তো দাপটের সঙ্গে রান করা উচিত ছিল। সেই ব্যাটিং শক্তি শুরুও করেছিল খারাপ না ভারতের সঙ্গে, কিন্তু
দেখুন সেই গুটিয়ে তো গেল 250 রানের কাছাকাছি রানে গিয়ে। তো সুতরাং এই এক্সকিউজ দিয়ে কিন্তু ক্রিকেটে খেলা যাবে না। তাহলে ভারতের তো বুমরা খেলেনি, যে বুমরা আনপ্লেয়েবল, যে বুমরাকে খেলতে অস্ট্রেলিয়া হিমশিম খেয়ে গেল গোটা টেস্ট সিরিজে, এবং অস্ট্রেলিয়ান মিডিয়াও বলেছিল যে সিডনি টেস্টের লাস্ট দিনে যদি বুমরা খেলতো তাহলে কিন্তু ভারত এই ম্যাচটা জেতে। ঠিক আছে, সেই বুমরা কিন্তু খেলছে না। তো সুতরাং এইরকমভাবে একটা, আর যদি মনে হয় আপনারা প্রস্তুত নন, যদি মনে হয় যে আপনারা যদি খেলতে আসেন তাহলে লোক হাসি হবে, যদি মনে হয় আপনাদের এই দল টুর্নামেন্ট জেতার মতো ক্যাপাবিলিটি নেই, তাহলে এলেন কেন? তাহলে এলেন এই কারণে যে মনে এটা নিয়ে এসেছিলেন যে আমাদের যে দল আছে সেই দল গুড এনাফ টু উইন দ্য ট্রফি। এবারে আমি বলি যে এই মনোভাবটা কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়া প্রচার করছে এখানে, এটা কিন্তু ক্রিকেটারদের মনোভাব নয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বিশেষ করে অস্ট্রেলিয়ার যে কোনো স্তরের ক্রিকেটাররা খেলার মাঠে খেলাটা খেলে এবং সেটাকে প্রচন্ড আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, স্বাভিমান এসব দিয়েই খেলে। হেরে গেলে হ্যান্ডশেক করে বেরিয়ে যাবে। কিন্তু মিডিয়া হঠাৎ করে, আমি জানি না কেন এটা লক্ষ্য করছে, আমি গত প্রায় 1 বছর হয়ে গেল, মানে বিজিটি সিরিজের আগের থেকেই দেখছি এটা আমি, যে একটা লিখেছে যে অবশেষে শেষ হলো দুনিয়ার সব থেকে মিনিংলেস টুর্নামেন্ট। এই মিনিংলেস টুর্নামেন্টে আপনারা মিনিংফুলি খেলতে এলেন কেন ভাই? কেন? এই প্রশ্ন কেন মিডিয়া করছে না? আর এবার হচ্ছে ভারত এক ভেন্যুতে খেলেছে। আরে ভারত এক ভেন্যুতে খেলেছে কেন? ওই ওয়ার্ল্ড কাপটা তো খেললো না ভারত এক ভেন্যুতে। আপনি যদি ভারতের ওয়ার্ল্ড কাপ দেখেন, ভারতের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেটা একমাত্র ভারতীয় টিমই একমাত্র টিম যে সমস্ত ম্যাচ সমস্ত ডিফারেন্ট মাঠে খেলেছে। তাহলে তো এমন তো ঘটনা যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠের পিচ তো হাফ টাইমে পাল্টে দিচ্ছে না। পিচ চোখের সামনে রয়েছে, আপনি আপনার টিম সেরকমভাবে সাজান। এই যে আমরা বিজিটি খেলতে গেলাম, পিচ তো পিচের মতো। এমনকি সিডনির যে পিচ, তা সারা জীবনে সিডনির কোনো ক্রিকেটার এরকম পিচ দেখেনি। আমি তো 25 বছর ধরে আছি, আমি কখন সিডনির উইকেটে এত ঘাস কেউ দেখেনি। এই সিডনির উইকেটে 700 করে রান হয়েছে। ইন্ডিয়া আগে ব্যাট করে 703 রান করেছিল। তো সেই উইকেটে এখন 3 দিনে খেলা শেষ হয়ে গেল। এত ঘাস রেখেছে, এত হার্ড অ্যান্ড বাউন্সি করেছিল। সো অস্ট্রেলিয়ার মিডিয়া যখন হোম অ্যাডভান্টেজ নিয়ে কথা বলে হাসি পায়, পিচ ডক্টরিং নিয়ে কথা বলে আরো হাসি পায়, এবং সব থেকে নির্লজ্জের মতো যেটা আমার লাগে সেটা হচ্ছে যে যেগুলো নিয়ে ওরা কথা বলে মিডিয়া, আপাতত একটু চাপলুস মিডিয়া এখন, যে মিডিয়া এখন কথাগুলো বলে সেই ঘটনাগুলোই কিন্তু তাদের বোর্ড, তাদের সদস্যরা করছে। তাহলে এটা বুঝতে হবে। আপনাদের সবাইকে একটু বলি যে অস্ট্রেলিয়ার মিডিয়া ইজ এ ডিফারেন্ট ওয়ান। হ্যাঁ, এমনও আপনারা বলতে পারেন যে তারা জানে এখানে একটা বিরাট সাইকোলজিক্যাল গেম আছে, যেটার পেছনে একটা মার্কেটিংও আছে বা একটা রেভিনিউ আর্নিং এর ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যখন সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু বিতর্কিত হেডলাইন দিয়ে কোনো পোস্ট করা হয়, তখন স্বাভাবিকভাবে যদি ক্রিকেট নিয়ে সেটা হয়, সবকিছুই ক্রিকেটে ইন্ডিয়ান ফ্যান্সরা ফলো করে। আমরা যারা বিদেশে বসে আছি, অস্ট্রেলিয়ার বুকে এরকম বহু ভারতীয় আছে, তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কমেন্টস করে। সো দ্যাট পোস্ট গেটস আ লট অফ এনগেজমেন্ট, এবং ওই এনগেজমেন্টটা হলে তখন তাদের পোস্টটা কেউ পড়ছে, তাতে অনেক ভিউ বাড়ছে, তাতে অনেক কমেন্টস আসছে। এটা একটা রেভিনিউর জায়গা থেকে এবং অডিয়েন্স এনগেজমেন্টের জায়গা থেকে একটা সস্তা মার্কেটিং বলুন বা একটা সস্তা পথ অবলম্বন করে, একটা নোংরা পথ অবলম্বন করে এই জায়গাটায় পৌঁছানো। করুক, ভালো। খেলা তো খেলার মাঠে হবে। ইতিহাসে আজকে 2013 যখন ভারত জেতে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, 2017 যখন যুবভাবে জেতে, এগুলো সব ইতিহাসেই রয়ে গেছে। তার আগে মিডিয়া কি বলেছে না বলেছে, কে কত রাগ গোসা করেছে, এগুলো থাকবে না। ইতিহাস রচিত হয়ে যাবে। আপনারা এইসব নিয়ে থাকুন, কাজ দেবে। এইবারে আসছি যে এক ভেন্যু খেলার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ। প্রথম কথা হচ্ছে ভারতের কাছে আরেকটা অপশন যেটা ছিল সেটা হচ্ছে পাকিস্তানে গিয়ে খেলা। এই পাকিস্তানে গিয়ে খেলাটা কিন্তু পার্থে গিয়ে খেলা না, পাকিস্তানে গিয়ে খেলাটা কিন্তু ব্রিসবেনে গিয়ে খেলা না, ওয়ান্ডার্সে গিয়ে খেলা না। পাকিস্তানের উইকেট হচ্ছে ইংরেজি বলে ডেড অ্যাজ আ ডোডো, মানে শানের ওপর খেলা, কংক্রিট উইকেটের ওপর খেলার মতো খেলা, কোনো ঘাস থাকে না, এমনকি চকচক করে উইকেট। এবারে ভেবে দেখুন
ভারতের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যেখানে নাম্বার 8 অব্দি ব্যাট করছে, ওয়াশিংটন সুন্দর খেললে নাম্বার 9 অব্দি ফুল অন ব্যাটার, যারা মিনিমাম 50-60 রান করে দিতে পারে, মাথা নিচু করে খেললেই 50 রান করে দেবে। এরা কিন্তু কেউ জোড়াতালি ব্যাটার না। যেটা ভারতের এখন সব থেকে স্ট্রেংথের জায়গাটা এসছে, সেটা হচ্ছে 3টে অলরাউন্ডার। এই টিমটা যদি পাকিস্তানে গিয়ে খেলতো তাহলে রানটা কোথায় যেত, এটা কেউ ভেবে দেখছে না। কিন্তু আবার আরেকটা ঘটনা হতো, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব ওই ধরনের পাটা উইকেটে অনেকের থেকে ভালো বল করত। কেন না, তারা রিস্ট স্পিনার। যারা রিস্ট স্পিনার হয় তাদের একটু হার্ড অ্যান্ড বাউন্সি উইকেটে তাদের বল আরো বেটার হয়, এবং তারা একটা উইকেট থেকে স্কিড এক্সপেক্ট করে, যে স্কিডটা পেলে বলটা কখনো ওই যখন টপ স্পিনটা দেয়, বা যখন আপনি ধরুন ফ্লিপার দেয়, বা যখন ধরুন আপনি গুগলি দেয়, সেইগুলো কিন্তু অনেক কুইক উইকেট থেকে ওই বলগুলোর বৈশিষ্ট্য হওয়া উচিত। মানে একটা ছেলে যখন অনুশীলন করে এটা দিয়েই ফোকাস করে যে বলটা যেন ওভার ফ্রম দ্য উইকেট কুইক ট্রাভেল করে। অনিল কুম্বলে যেটা হতো, টপ স্পিনারটা কুইক ট্রাভেল করতো উইকেট থেকে, তো সেটা হতো। এইবারে আসি যে তাহলে এটা কোনো বোকার মতো কথা যে পাকিস্তানে গিয়ে খেললে বুঝতাম, পাকিস্তানে খেললে গিয়ে তো আরো খারাপভাবে অপোনেন্ট হারতো, এটা কেউ বুঝতে পারছে না। কারণ ইন্ডিয়ার যে উইকেটটাই খেলেছে সেটা চ্যালেঞ্জিং উইকেট। আমি আসছি এই কথাটা। এবার আপনারা ফাইনালটা যদি মন দিয়ে দেখে থাকেন, দেখবেন উইকেটটা, আমি ইন্টারভিউতেও বলেছিলাম যে ওই উইকেটটা যত সময় যাবে তত স্লো অ্যান্ড টার্নিং হবে, এবং স্লো অ্যান্ড টার্নিং হতে থাকলে কি হয়, স্ট্রোক মেকিংয়ের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। আপনারা দেখেছেন তো যে যখনই ভারত উইকেট পড়েছে, ভারতের পরে ব্যাট করেছে ভারতের উইকেট যখনই পড়েছে তখনই ওই মারতে গিয়ে পড়েছে। এইবারে কামিং ব্যাক টু দ্য গেম, সেটা হচ্ছে যে ভারত একমাত্র দল ছিল যেটা সব দিক থেকে একটা ব্যালেন্স দল ছিল। আপনারা যদি অ্যানালিসিস করেন অন্য টিমের সঙ্গে, অ্যাকর্ডিং টু উইকেট আপনার যখন স্ট্রেংথ থাকবে না তখন আপনার অসহায় বোধ হবে। এই অসহায় বোধটাই অ্যাকচুয়ালি আপনাকে এক্সপোজ করে দিয়েছে। ধরুন এমন একটা উইকেট, যে উইকেটে ভারত খেললো, সেই উইকেটটায় 4 জন স্পিনার নিয়ে ভারত খেললো, তো আপনারও দরকার ছিল 4 জন স্পিনার নিয়ে খেলা ধরুন, কিন্তু আনফর্চুনেটলি আপনার বেঞ্চ স্ট্রেংথ নেই, আপনার 4 জন কোয়ালিটি স্পিনার নেই। অস্ট্রেলিয়ান টিমকে দেখেন, অ্যাডাম জ্যাম্পা ছাড়া কোয়ালিটি অফ স্পিনার নেই। ট্র্যাভিস হেড ঠিক আছে, একটু আধটু বল করে দেয়। গ্লেন ম্যাক্সওয়েল ঠিক আছে, একটু আধটু বল করে দেয়। কর্নেলিকে তো মানে কি বলবো, এখানেই লিখেছে যে কর্নেলি ওয়াজ আ স্ক্যাম। ওই যে কেন টিমে এলো, কেন টিমে খেলালো আমরা কেউ জানি না। তো এনিওয়ে, তো এই যদি আপনার টিম হয় তাহলে আপনার টিমে একটি মাত্র স্পিনার যে ঠিকঠাক স্পিনার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার তখন আর করণীয় কিছু নেই। আপনি এক্সপোজড হয়ে যাচ্ছেন। এবার আপনি অপোনেন্টের টিমে আসুন। অপোনেন্টের টিমে 4 জন স্পিনার, অর্থাৎ ভারতীয় টিমের কথা বলছি। অক্ষর প্যাটেল লেফট আর্ম অফ স্পিনার, লম্বা হাইট। তাহলে এখানে কি হচ্ছে, বল একটা রাইট হ্যান্ড ব্যাটারের জন্য বল পড়ে বাইরে যাচ্ছে, কিন্তু একটা উঁচু হাইট থেকে বলটা আসছে। এবং অক্ষর প্যাটেল ইজ ফেমাস ফর টাইট লাইন অ্যান্ড লেন্থ বল করা এবং ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি বল করা। কিন্তু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি হলেও যেহেতু অক্ষর লম্বা, তারপরে তার হাতটাও আছে, আরো উপরে হাত যাচ্ছে, সেহেতু বলটা কিন্তু একটা বেসিক ফ্লাইটের ওপর থেকেই আসে। এইবারে কি হলো, উইকেটটা যখন ইন্ডিয়া বল করলো, তখন ওরা ব্যাট করছিল, প্রথমে যখন ব্যাট করছিল তখন কিন্তু উইকেটে অতটা টার্ন আসছিল না, এবং সেই টার্নটা না আসার দরুন, যদিও আসছিল না তবুও কি হচ্ছিল, যে ছোট টার্নটা হচ্ছিল সেটা ইন্ডিয়া ইউটিলাইজ করেছিল, কারণ লাইন অ্যান্ড লেন্থের উইকেট টু উইকেট বল করে। সো ইন্ডিয়া হ্যাজ বোল্ড রিয়েলি ওয়েল। এবার রবীন্দ্র জাদেজা সেম ওই একই ঘ্যান লাইন যাকে বলে আমরা, একই লাইনে বল করে যাবে এবং 2-2.5 মিনিটের মধ্যে ওভার শেষ করবে, কিছু বোঝার আগে ওভার শেষ হয়ে যাচ্ছে। দে স্টিক টু দেয়ার প্ল্যান। এরপরে চলে আসি বরুণ চক্রবর্তী অফ স্পিন বল করছে, লেগ স্পিন বল করছে, মানে কনস্ট্যান্ট একটা ছেলে একই অ্যাকশনে কখনো বল বাইরে করছে, কখনো বল ভেতরে করছে। সো হি বিকেম আনপ্রেডিক্টেবল। তারপরে আসছি কুলদীপ যাদব। আমি সবার আগে বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছেন ইন্টারভিউতে যে ওয়াশিংটন সুন্দর খেলানো উচিত না কুলদীপ যাদব, আমি বলেছিলাম কুলদীপ যাদব, এবং একটাই কারণে বলেছিলাম, তার কারণ হচ্ছে আমার 9 নম্বর অব্দি ব্যাট দরকার নেই ম্যাচ জেতার জন্য। আমার 8 নম্বর অব্দি ব্যাট পেলে আমি খুশি, কিন্তু আমার এই 9 নম্বরের প্লেয়ারটা যদি একটা ভালো স্পিনার হয়
যার মধ্যে ভেরিয়েশন আছে, যার মধ্যে দাপট আছে, সেটা কিন্তু কুলদীপ যাদব। কুলদীপ যাদবের বল চায়নাম্যান লেগ স্পিনও হয়, আবার ভালো উল্টোটাও দেয়, গুগলিটা ভালো হয়। এবং আমি বলেছিলাম যে ওর যে গুগলিটা আছে, ওই গুগলিটাই ইফেক্টিভ। কারণ যখনই রান হবে না তখনই লোকে স্টেপ আউট করতে যাবে, স্টাম্প হবে, কিংবা আউটসাইডে যে বল লাগবে। আর দেখুন, যে বলটায় আউট করেছে ও, দুটোই কিন্তু গুগলিতে আউট করেছে। একটা রচিন রবীন্দ্রকে আউট করলো, যেটা ভেতরে এলো বলটা, চায়নাম্যান তো বাইরে যাওয়ার কথা, লেফট হ্যান্ডারের জন্য ভেতরে এলো। আবার কেন উইলিয়ামসন। সো দিজ আর ভাইটাল টাইম যে ইন্ডিয়া আউটপ্লেড অপোনেন্টস, এইটা বুঝুন। আর আমি আমার প্রতিবেশী দেশদের নিয়ে কথা বলি না, কারণ প্রতিবেশী দেশরা এটা ওদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, যে বিশেষ করে যখন তারা দেখতে পাচ্ছে যে দিনের পর দিন দলের কোনো উন্নতি হচ্ছে না, অন্যকে ছোট বলে নিজে কি বড় হওয়া যায় তার যে কত প্রমাণ আমরা পাচ্ছি এই গত কয়েক বছর ধরে, তা সত্ত্বেও আবারও বলি, এগুলো সবই হচ্ছে মিডিয়া ড্রিভেন। ধরুন, প্রতিবেশী দেশ বলতে আমি বাংলাদেশ এবং পাকিস্তানের কথাই বলছি, সেটা আপনারা বুঝতে পারছেন। এদের দলের যারা খেলছেন, মাঠে নেমে যারা খেলছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে ভারত অ্যাজ এন অপোনেন্ট কতটা শক্তিশালী, কতটা সমৃদ্ধশালী। এবং এই যে একটা প্রথমেই রোহিত শর্মার একটা বিগ হিট, এই হেলায় 6 মারার এবিলিটি আপনি ভাবুন না বাংলাদেশ টিমে কার আছে, বলে বলে 6 মারা। ওদিকে আপনি পাকিস্তান টিমে দেখুন না কে আছে যে প্রতিটা ম্যাচে কনসিস্টেন্টলি বলে বলে 6 মারতে পারবে। এইবারে ধরুন হার্দিক পান্ডিয়া, এই যে লোয়ার অর্ডারে গিয়ে আমাদের প্লেয়াররা, ওখানেও একটা বৈচিত্র্য। অক্ষর প্যাটেল আমার কাছে একটা ম্যাসিভ ব্লেসিং টু ইন্ডিয়ান ক্রিকেট, বিকজ আমি সেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা থেকেই দেখে আসছি, যেখানে অক্ষর প্যাটেল একা ব্যাট করে জিতিয়ে দেয় ম্যাচটা। তো ওর যে ব্যাটিং এবিলিটি আছে, এই ব্যাটিং এবিলিটিটা কিন্তু সোজা ব্যাটের এবিলিটি, এটা তাড়ু মেরে ওইরকম না কিন্তু, যার জন্য অক্ষর প্যাটেল অনেক কনসিস্টেন্টলি রান করে চলেছে। ও কিন্তু একটা গ্লেন ম্যাক্সওয়েল, ওইরকম গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার আমার টিমে কোনোদিন জায়গা পাবে না। তো সুতরাং আমি কাজে মানে হোয়েন অক্ষর প্যাটেল বোলস, আমি আমার এবারে যখন বাংলা সফরে গিয়েছিলাম বলেছিলাম প্রত্যেকটা খেলোয়াড়কে যে বড় ক্রিকেটার হও, ভালো ক্রিকেটার হও, পূর্ণাঙ্গ ক্রিকেটার হও, বোলার ব্যাটার এইভাবে ভেবো না। যখন তুমি ব্যাট করতে নামবে তখন একদম জিজান লাগিয়ে সোজা ব্যাটে ব্যাটসম্যানের মতো করে ব্যাট করবে, ব্যাটারের মতো করে ব্যাট করবে। তার জন্য যদি টিমের বেস্ট ব্যাটার যে আছে, কোচ যে আছে, তার সঙ্গে বসবে, জানবে মাথার পজিশন, হেড পজিশন, হাতের পজিশন, এইরকমভাবে সিরিয়াসলি ব্যাটটা নেবে। দায়সারাভাবে ব্যাট করবে না, কারণ দায়সারাভাবে ব্যাট করলে কিন্তু ব্যাট কোনোদিন ইম্প্রুভ হবে না। আজকে অক্ষর প্যাটেল কিন্তু টিমে একটা মানে অপ্রতিরোধ্য জায়গা তুলেছে, এবং ইন আ ওয়ে সে একদম ইন্ডিসপেন্সিবল হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। তার কারণটা হচ্ছে সে যখন ব্যাটটা করে, সে নিজেকে ব্যাটার ভেবে ব্যাট করে, সে ব্যাকফুটে গিয়ে ড্রাইভ করে, সে ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ করে, সে লফটেড শট মারে, বিউটিফুল। সো হোয়েন ইজ ব্যাটিং হি ইজ আ ব্যাটার, মানে একদম ব্যাটারের মতো করে ব্যাট করছে, টপ এন্ডের ব্যাটারের মতো। অ্যান্ড হোয়েন ইজ বোলিং হি ইজ আ বোলার, মানে দেখে মনে হবে ছেলেটা একদম যে কোনো সময় বল করতে পারে, ওপেনিং থেকে শুরু করে যে কোনো সময়। সেম উইথ রবীন্দ্র জাদেজা, তার সঙ্গে তার আবার ফিল্ডিংটাও রয়েছে। সো এই হার্দিক পান্ডিয়া যখন বল করছে, এটা আগেও বলেছে যে ওপেনিংয়ে বল করছে, কার কবে অফ ডে হলো না হলো দেখার দরকার নেই, কিন্তু হিস্টোরিক্যালি দেখুন আপনি, হার্দিক পান্ডিয়া অনেক ভালো ভালো ওভার বল করেছে, অনেক ম্যাচে কিন্তু খুব ক্রুশিয়াল রোল প্লে করেছে অ্যাজ এ বোলার, অনেক ক্ষেত্রে অনেক ব্রেক থ্রু দিয়েছে। সুতরাং হার্দিক পান্ডিয়া যখন বল করে সে কিন্তু 135 বল করে, এমন দিনও গেছে যেখানে 140+ বল করেছে। আবার যখন সে ব্যাট করছে তখনও কিন্তু সে যে কোনো রোল প্লে করতে পারে। বহু ম্যাচ আছে যে হার্দিক পান্ডিয়া, আজকে আপনারা এই ওয়ার্ল্ড কাপে দেখছেন যে হার্দিক পান্ডিয়া এসে হার্ড হিটিং করছে, কেন করছে? উল্টো দিকে রাহুল রয়েছে বলে, ধরার একটা লোক রয়েছে, কি উল্টো দিকে অক্ষর প্যাটেল রয়েছে, কি খেলাটাকে ছট করে ছোট করে দিতে হবে। সো হি ইজ প্লেইং আ রোল। ঠিক অভিনয়ের সময় যেমন আমরা করি, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, একটা ভালো অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, এবং একজন অভিনেতা ইজ puppet in the hands of a director, তেমনি একটা প্লেয়ার should be a puppet in the hands of the captain, কারণ ক্যাপ্টেনের স্ট্র্যাটেজি আছে, there's a reason why he has been made a captain। তো সেই রোলটা ও প্লে করছে। কিন্তু আপনি ভাবুন এরকম পূর্ণাঙ্গ লেভেলে অলরাউন্ডার, তিনখানা পূর্ণাঙ্গ অলরাউন্ডার যারা ব্যাট করে ব্যাটারের মতো, বল করে বোলারের মতো, ফিল্ডিংও ভালো করে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা একই টিমে আছে। এবং আপনি তো ভালো করে দেখবেন হয়তো, কুলদীপ যাদব ইজ নট এ মিকি উইথ দ্য ব্যাট। মোহাম্মদ শামিও মাঝে মাঝে লাগিয়ে দেয়,
মানে যারা একদমই ব্যাট করতে পারে না তারাও মোটামুটি দেখবেন 5-6-10 রান করেই দিচ্ছে। 3 জন 10 রান করে করলে 30 রান হয়ে যায়, এক্সট্রা 30 পেয়ে গেলেন। এইবারে শুরুর দিকে আসুন। শুরুর দিকে যদি আপনি দেখেন যে স্ট্র্যাটেজি কিরকম আছে, যে আমি প্রথমে গিয়ে মারবো, যদি আমারটা ক্লিক করে যায় ভালো, কালকে যদি রোহিত শর্মা মারটা না মারতো তাহলে অ্যাজ দ্য গেম প্রোগ্রেসড উইকেট বিকাম হার্ডার টু প্লে। উইকেটটা স্লোয়ার থেকে স্লোয়ার হতে শুরু করলো, টার্ন করতে শুরু করলো, এবং ইন্ডিয়া পরে ব্যাট করেছে। ইন্ডিয়া পরে যে বেস্ট পার্ট অফ দ্য টিম অফ দ্য উইকেট ওয়াজ যখন খেলাটা শুরু হয় তখনই ছিল উইকেটটা অ্যাট ইস বেস্ট লেভেল, এবং সেই বেস্ট লেভেলে থাকার সময় কিন্তু রচিন্দ্র বিন্দা ভালো মেরে শুরু করেছিল। কিন্তু ওই যে বললাম ভালো উইকেটেও লেগ স্পিনাররা দে উইল ফাইন্ড আ ওয়ে টু বিট ইউ বিকজ অফ দ্য বাউন্স অ্যান্ড স্কিড। সে করেই কিন্তু আউটটা করলো, বৈচিত্র্য দিয়ে আউটটা করলো হচ্ছে কুলদীপ যাদব। তো অল ইন অল ওভারঅল যেটা আমি বলতে পারি যে এই টুর্নামেন্টে ইন্ডিয়া তাদের বেঞ্চ স্ট্রেংথ এত স্ট্রং ছিল যেখানে জাসপ্রীত বুমরার মতো একটা প্লেয়ার কিন্তু খেলেনি। আর জাসপ্রীত বুমরা যদি এখানে খেলতো তাহলে কি হতো সেটা আপনারা সবাই জানেন। বাট মোহাম্মদ শামির কথা বলতে হয়। মোহাম্মদ শামি এই টুর্নামেন্টে মোহাম্মদ শামি যে লেভেলে বোলার সেই লেভেলে বল না করেও সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হয়ে গেল। সো হি হ্যাজ আ উইকেট টেকিং ন্যাক অ্যান্ড হি বোল্ড ওয়েল। এমন বলবো না যে আমি মোহাম্মদ শামি যদি 10 লেভেলে থাকে, এখানে হয়তো 7-এ বল করেছে, কিন্তু 7 অলসো ইজ বেটার দেন আ লট অফ বোলার্স, লট অফ টিম। এবং আমি আজকে দেখছিলাম যে নাসির হুসেন এবং মাইকেল ল্যাথারটন তাদের এই আইসিসির শ্রেষ্ঠ একাদশের মধ্যে দুজনেই তাদের দলে মোহাম্মদ শামিকে রেখেছে। তাহলে বুঝতে পারছেন যে এই টুর্নামেন্টে মোহাম্মদ শামি কিন্তু তাদের কাছে অনেক অন্যতম শ্রেষ্ঠ ফাস্ট বোলার। আর হেনরি খেলেনি, ওদের কি বলে নিউজিল্যান্ডের হেনরি খেলেনি, আবার সেই এক কথা, আমাদের জাসপ্রীত বুমরাও খেলেনি। তো ওই গোয়িং ব্যাক টু দ্য সেম থিং, আজকে নেথান স্মিথ হেনরির মতো বোলার একটা রিপ্লেসমেন্ট। আমাদের বুমরা রিপ্লেসমেন্ট ছিল মোহাম্মদ শামি, আর ওদের হেনরি রিপ্লেসমেন্ট নেথান স্মিথ, যাকে 2 ওভার বল করার পর লুকিয়ে ফেলতে হলো। নিজে ছেলেটা বুঝতে পারছে না কোথায় বল করবে, এবং বলও করে যাচ্ছে, মারও খেয়ে যাচ্ছে, কোনো বৈচিত্র্য নেই, কোনো ইয়র্কার লেন্থে বল করার এবিলিটি নেই। তো এভরিবডিজ ল্যাক অফ এবিলিটি হ্যাজ বিন এক্সপোজড, এভরিবডিজ বেঞ্চ স্ট্রেংথ কি জায়গায় আছে সেটাও এক্সপোজড হয়ে গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি যে দলগুলো আজকে যারা দেখুন, আবারও বলছি, খেলোয়াড়রা কিন্তু জানে যে ওয়ে ডু দে স্ট্যান্ড। খেলোয়াড়রা জানে যে অপোনেন্ট যদি ইন্ডিয়া হয় তারা শক্তিশালী কিনা, তাদের স্ট্রেংথ কোথায়। এবং এই মুহূর্তে ভারত তো বিশ্বের সেরা ক্রিকেট দল, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আমি বলছি হোয়াইট বল ক্রিকেটে, তো হোয়াইট বল ক্রিকেটে এখন ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। আই মিন ইট হ্যাজ বিন প্রুভেন ট্র্যাক রেকর্ড। আর ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে এখন বোঝা যাচ্ছে, দেখুন ধারাবাহিকতার অ্যাঙ্গেলে বুঝতে হবে আপনাকে যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং বেস্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ যে ওইটার পর থেকে ইন্ডিয়া কিন্তু ওখান থেকে দারুণ শিক্ষা নিয়েছে, এবং ওখান থেকে কিন্তু এই দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয় চ্যাম্পিয়ন হলো। এবং যতদূর আমার মনে পড়ছে, ইফ আই এম নট রং, T20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছে। এবং 2023-এর ওই ম্যাচটা ফাইনালে যদি যাগুলো করা উচিত ছিল না সেগুলো যদি না করতো, তাহলে কিন্তু 2023-এর ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়া অপরাজেয় চ্যাম্পিয়ন হয়ে জিততো। তাই এইরকম একটা ট্র্যাক রেকর্ড, যেখানে গত 24-এর মধ্যে 23টা আইসিসি টুর্নামেন্টের ম্যাচে ইন্ডিয়া জিতেছে। 2013-এর পর থেকে 81 বা 82 ম্যাচ খেলেছে আইসিসি টুর্নামেন্টে ইন্ডিয়া, তার মধ্যে 72টা ম্যাচ জিতেছে। হয়তো এক দুটো পরিসংখ্যান এদিক ওদিক হতে পারে, বা 70-এর ওপর ডেফিনেটলি। তো এরকম যদি ধারাবাহিক পারফরমেন্স থাকে যে দলের, এবং সেই দলে 2013-14 যে দল আর আজকে 2023-24-এর যে দল, বা 24-25-এর যে দল তো অনেক তফাৎ। 2-1 ক্রিকেটার ছাড়া পুরো নতুন দলই বলতে গেলে। অক্ষর প্যাটেল 2013-তে খেলেনি, বা হার্দিক পান্ডিয়াও খেলেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই অ্যাচিভমেন্ট ইজ আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট, অ্যান্ড কংগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া। দেখুন, যখন আপনি এগোবেন সামনের দিকে তখন এরকম ডিস্ট্রাকশনস আসে, বাট এইসব ডিস্ট্রাকশন নিয়ে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেটিং টিম যেটা, তাদের এইসব নিয়ে কোনো হিলদোল থাকে না। তারা এই নিয়ে খুব একটা ভাবেও না, এগুলো খুব একটা পাত্তাও দেয় না। এটা মিডিয়া একটু প্রোপাগান্ডা না করলে খবরের কাগজ চলবে না, সোশ্যাল মিডিয়ার ওই পেজটা চলবে না, তাদের করতে হয়, রুজি রোজগার কা সওয়াল হয়, বুঝতে হবে আপনাদের। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবার দেখা হবে, আবার একটা টুর্নামেন্ট হবে, এবং যত দিন যাবে
আজকে ধরুন অস্ট্রেলিয়া যারা T20 মাফ করবেন, যারা খেলেনি এই দলটাতে দলের হয়ে, তারাও আস্তে আস্তে ফেড আউট করে যাবে। স্মিথ খেলা ছেড়ে দিল, মিচেল স্টার্কও ছেড়ে দেবে, সব শুনছি যা। তো আস্তে আস্তে দেখবেন তখন আরো এক্সপোজটা হয়ে যাবে যে হোয়াটস নেক্সট। আমাদের কিন্তু একটা অভিষেক শর্মা রেডি আছে, তাই না? আমাদের যদি দেখেন তিলক ভার্মা, অভিষেক শর্মা, মানে কত কত প্লেয়ার বলবো। ওদিকে মায়াঙ্ক উঠে আসছে অ্যাজ আ ফাস্ট বোলার, ওদিকে অশ্বিন সন্ধ্যা খেললোই না, আর্শদীপ সিং, মানে ঋষভ পান্ত, এরা তো খেলেই নি। তো অল ইয়াং গাইজ, মানে সবাই 20 ঘরে, এখনো 10-15 বছর খেলবে এরা ক্রিকেট। তো সুতরাং ইন্ডিয়ান ক্রিকেটের ট্র্যাজেক্টরি ইজ ইন দ্য রাইট ডিরেকশন, এবং অন্যান্য দেশের সেই সাকসেস পাথওয়েটা যদি ফলো করতো তাহলে তারাও কিন্তু সুন্দর উঠে আসতো। কিন্তু অনেকে করছে না, বা অনেকে করার ইচ্ছা আছে কিন্তু স্বাদ আছে, সাধ্য নেই, বা উপায় নেই। ব্যাড লাক। ক্রিকেট মাঠে খেলে জিততে হয়, ওটা কাগজে সোশ্যাল মিডিয়া যেতে যায় না। অল দ্য বেস্ট।